একদিকে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে যুদ্ধ, কামানের গর্জন আর ক্ষেপণাস্ত্রের ধোঁয়ায় ঢাকা পড়েছে ইরানের আকাশ। ঠিক তখনই পৃথিবীর অন্য প্রান্তে নিঃশব্দে তৈরি হচ্ছে মহাযুদ্ধের আর এক ব্লুপ্রিন্ট। যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে নয়, আসল শক্তির লড়াই শুরু হয়ে গেছে একেবারে আমাদের ঘরের পাশে ইন্দো প্যাসিফিক বা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। সম্প্রতি চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং ইন্দো প্যাসিফিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত ও চীনের প্রতিদ্বন্দ্বিতা দিন দিন আরও তীব্র হয়ে উঠছে কেন? চীনের স্ট্রিং অফ পালস কি? ভারতের জন্য চীনের স্ট্রিং অফ পালস কেন উদ্বেগের বিষয়? ড্রাগনের মুক্তোর মালা কাটতে ভারত কিভাবে তৈরি করেছে তার নিজস্ব চক্রব্যূহ? ভারতের সাগরমালা প্রকল্প কি? চীনের আগ্রাসন মোকাবেলায় ভারতের নেকলেস অফ ডায়মন্ডস কতটা গুরুত্বপূর্ণ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফর কি শুধুই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, নাকি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ড্রাগনের মোকাবেলায় বৃহত্তর এক কৌশলের অংশ? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের আগের এপিসোডেই জানিয়েছিলাম যে শান্তি চুক্তি ভেস্তে গেছে এবং কিভাবে ফের একবার মধ্যপ্রাচ্যে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হয়ে গেছে। জানিয়েছিলাম যে কিভাবে হরমুজকে কেন্দ্র করে ফের শুরু হয়ে গেছে ওই আমেরিকা এবং ইরানের তাণ্ডব। আর একদিকে মধ্যপ্রাচ্য যেমন বড় ধরনের যুদ্ধ আর অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে, তেমন ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত এবং চীনের মধ্যে এক নতুন আধিপত্যের লড়াই দানা বাঁধছে। বিশ্ব অর্থনীতির মূল চালিকা শক্তি এখন ইন্দো প্যাসিফিক অঞ্চল, আর এখানেই মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে রয়েছে এশিয়ার দুই বৃহৎ শক্তি ভারত এবং চীন। একদিকে ভারতের উদীয়মান বিশ্ব শক্তি হওয়ার সংকল্প, অন্যদিকে বেজিংয়ের বিশ্বজয়ের আগ্রাসী খাঁচা। সম্প্রতি চীনের দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা গোটা বিশ্বের কপালেই কিন্তু চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ভারত মহাসাগরে চীন এবং ভারতের মধ্যে চলমান এই কৌশলগত প্রতিযোগিতাকে ভূ রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ নৌ দ্বৈরথ হিসেবেই কিন্তু দেখছেন বিশেষজ্ঞরা। কারণ আপনারা জানেন যে স্থল সীমান্তে ভারত এবং চীনের সংঘাত বহু দশকের পুরনো। আগের বহু এপিসোডে সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়েওছি। কিন্তু সম্প্রতি ভারত মহাসাগরেও ক্রমশ নিজের প্রভাব বিস্তার করছে চীন। আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি পরিবহন এবং সামরিক নিরাপত্তার দিক থেকে ভারত মহাসাগরের গুরুত্ব যেমন বেড়েছে, তেমন আবার এই অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতাও তীব্র হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত ও চীনের প্রতিদ্বন্দ্বিতা কেন দিন দিন আরও তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে? বিশেষজ্ঞদের মতে এর পেছনে কেবল আঞ্চলিক আধিপত্য নয়, বরং লুকিয়ে রয়েছে এক গভীর এবং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অস্তিত্বের লড়াই। প্রথমত, বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফলাইন বা শিপিং লেনগুলো এই ইন্দো প্যাসিফিক অঞ্চলেই অবস্থিত। আর চীনের প্রায় 80% জ্বালানি আমদানি এবং বিশাল পরিমাণ বাণিজ্য হয় মালাক্কা প্রণালী দিয়ে। বেজিংয়ের সবচেয়ে বড় ভয় হলো কোনো যুদ্ধের পরিস্থিতিতে ভারত তার মার্কিন মিত্রদের সঙ্গে মিলে এই মালাক্কা প্রণালী অবরুদ্ধ করে দিতে পারে। এই ভয় থেকেই চীন বিকল্প পথ খুঁজছে এবং ভারত মহাসাগরে নিজেদের উপস্থিতি বাড়াতে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে ভারত মহাসাগরকে নয়াদিল্লি নিজের স্বভাবজাত প্রভাব বলয় বলেই মনে করে। তাই এখানে চীনের যে কোনো সাবমেরিন বা যুদ্ধজাহাজের নিয়মিত উপস্থিতি ভারতের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলেই মনে করা হয়। দ্বিতীয়ত, করোনা মহামারী এবং পরবর্তী বিশ্ব পরিস্থিতির পর থেকে পশ্চিমা বিশ্ব চীনের ওপর থেকে তাদের অর্থনৈতিক নির্ভরশীলতা কমাতে চাইছে, যা চায়না +1 নীতি নামেই পরিচিত। এই আবহে একদিকে ভারত নিজেকে চীনের বিকল্প হিসেবে বিশ্বের প্রধান উৎপাদন এবং প্রযুক্তির হাব হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। অন্যদিকে চীন এই অঞ্চলে ভারতের এই অর্থনৈতিক এবং শিল্পভিত্তিক উত্থানকে নিজেদের গ্লোবাল ম্যানুফ্যাকচারিং মনোপলির জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছে।
তৃতীয়ত, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাড়তে থাকা এই প্রতিদ্বন্দ্বিতায় আমেরিকার নেতৃত্বে গড়ে ওঠা বিভিন্ন নিরাপত্তা জোটও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। আমেরিকা, ভারত, জাপান, অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত কোয়াডকে চীন নিজেদের ঘিরে ফেলার প্রচেষ্টা বা এশিয়ান ন্যাটো হিসেবে দেখছে। এর পাল্টা কৌশল হিসেবে বেজিং সলোমন দ্বীপপুঞ্জ, কম্বোডিয়ার মতন ছোট দেশগুলোকে ঋণ এবং কাঠামো বিনিয়োগের মাধ্যমে নিজেদের প্রভাব বলয়ে টানার চেষ্টা করছে। ফলে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠছে এবং ভারতের পূর্ব উপকূলের নিরাপত্তার ওপর নতুন চাপ সৃষ্টি হচ্ছে। চতুর্থ কারণটি হলো ভারতের বিদেশ নীতি এখন আর শুধু ওই নিজেদের সীমান্ত পাহারা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। ভারতের অ্যাক্ট অফ ইস্ট নীতির কারণে নয়াদিল্লি এখন সরাসরি চীনের বাড়ির আঙিনায় অর্থাৎ দক্ষিণ চীন সাগরে প্রবেশ করে ফেলেছে। ফিলিপাইন এবং ইন্দোনেশিয়াকে ভারতের ব্রহ্মোস সুপারসনিক মিসাইল সরবরাহ করা এবং ভিয়েতনামের তেল অনুসন্ধানে ভারতের অংশীদারিত্ব চীনকে কিন্তু চিন্তায় ফেলে দিয়েছে। কারণ চীন পুরোপুরি দক্ষিণ চীন সাগরকে বরাবরই ওই নিজেদের সম্পত্তি বলেই দাবি করে। আর সর্বশেষ কারণটি হলো ভারত এবং চীন বর্তমানে শক্তিশালী এবং জাতীয়তাবাদী নেতৃত্বের অধীনে পরিচালিত দুটি বৃহৎ শক্তি। চীনের বিশ্বসেরা হওয়ার স্বপ্ন এবং বিশ্বমঞ্চে ভারতের বৃহত্তর ভূমিকা ও উদীয়মান শক্তি হিসেবে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। এই অনর মনোভাব দুই দেশের লক্ষ্যকে অনেক ক্ষেত্রেই কিন্তু একেবারে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে। ফলে কোনো দেশই নিজেদের অভ্যন্তরীণ রাজনীতিতে দুর্বলতার বার্তা দিতে চাইছে না এখন, যার কারণে কূটনৈতিক এবং সামরিক প্রতিযোগিতা আরও জটিল আকার নিচ্ছে। আর ঠিক এই আবহে চীন স্ট্রিং অফ পার্লস কৌশলের মাধ্যমে ভারত মহাসাগর ঘিরে একের পর এক বন্দর এবং কাঠামো নির্মাণে বিনিয়োগ করে কার্যত একটা কৌশলগত বলয় গড়ে তুলতে চাইছে বলেই অনুমান বিশেষজ্ঞদের। তা কি এই স্ট্রিং অফ পার্লস? আপনাদের জানিয়ে রাখি, এটি হলো চীনের একটি বিশেষ ভূকৌশলগত এবং সামরিক নীতি। এর মূল উদ্দেশ্য হলো ভারত মহাসাগরের চারপাশে বিভিন্ন কৌশলগত দেশে বাণিজ্যিক বন্দর, নৌঘাঁটি এবং সামরিক নজরদারি কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে মূলত ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলা। মানচিত্রে এই ঘাঁটিগুলোর অবস্থান দেখলে মনে হয় যেন ভারতকে একটা মুক্তোর মালা দিয়ে পেঁচিয়ে ধরা হয়েছে। আর এই কারণেই আন্তর্জাতিক রাজনীতিতে একে স্ট্রিং অফ পার্লস বলা হচ্ছে। এই স্ট্রিং অফ পার্লসের প্রধান প্রধান ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানের গোয়াদার বন্দর, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, মায়ানমারের কিয়াও কাফিউ বন্দর, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, আফ্রিকার জিবুতি ঘাঁটি এবং মালদ্বীপের ফেউধু ফিনোলহু দ্বীপ। এবার কিছুটা আন্দাজ আপনারা নিশ্চয়ই করতে পারছেন যে চীনের এই স্ট্রিং অফ পার্লস ভারতের জন্য কেন উদ্বেগের বিষয়। দেখুন, আসল কথা হলো ভারত মহাসাগরে ভারতের যে ঐতিহাসিক এবং স্বাভাবিক আধিপত্য রয়েছে তাকে চূর্ণ করাই ওই বেজিংয়ের মূল লক্ষ্য। চীন ভারতের প্রতিবেশী দেশগুলোতে এমনভাবে ঘাঁটি তৈরি করেছে যাতে যুদ্ধ বা সংকটের সময় ভারতকে সব দিক থেকে একসঙ্গে চেপে ধরা যায়। যেমন পশ্চিম সীমান্তে পাকিস্তানের গোয়াদার, দক্ষিণে শ্রীলঙ্কার ওই হাম্বানটোটা এবং পূর্বে মায়ানমারের ওই কিয়াও কাফিউ। এই তিন দিক থেকে চীনা নৌবাহিনী ভারতের মূল ভূখণ্ডকে ঘিরে রেখেছে। আর এর ফলে যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয় নৌবাহিনীকে একযোগে একাধিক ফ্রন্টে লড়তে হবে, যা সামরিক কৌশলগত দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাছাড়া আবার ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক এবং বৈজ্ঞানিক স্থাপনাগুলো এই পূর্ব দক্ষিণ উপকূলেই অবস্থিত। যেমন ওড়িশার হুইলার দ্বীপ, সেখান থেকেই কিন্তু ভারত ওই অগ্নি মিসাইল পরীক্ষা চালায়। বিশাখাপত্তনমের পারমাণবিক সাবমেরিন ঘাঁটি এবং শ্রীহরিকোটার ইসরো স্পেস সেন্টার সবই এখন ওই চীনের রাডারের আওতায় আসতে পারে। পাশাপাশি শ্রীলঙ্কার হাম্বানটোটা বা মালদ্বীপে যখন চীনের অত্যাধুনিক স্যাটেলাইট এবং মিসাইল ট্র্যাকিং জাহাজগুলো এসে নোঙর করে, তখন তারা ভারতের এই অত্যন্ত গোপনীয় সামরিক পরীক্ষার ওপর সরাসরি গুপ্তচর বৃত্তি বা নজরদারি চালানোর একটা আশঙ্কা থেকে যায়।
এছাড়াও ভারতের প্রায় 95% আন্তর্জাতিক বাণিজ্য সমুদ্র পথে হয় এবং জ্বালানি তেলের বড় অংশ আমদানি হয় এই সমুদ্র পথেই, বিশেষ করে ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ শিপিং লেনের মাধ্যমে। তাই চীন যদি ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্র পথে আধিপত্য বিস্তার করে তবে সংকটের সময় ভারতের বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে। এতে দেশের অর্থনীতির ওপর একটা বড় ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কাও কিন্তু থাকছে। পাশাপাশি বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং মায়ানমারের মতন প্রতিবেশী দেশগুলোতে বিপুল ঋণ এবং বিনিয়োগের মাধ্যমে ওই চীন তার নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। এর ফলে ভারতের আশেপাশের অঞ্চলে চীনের উপস্থিতি বাড়ছে এবং ভারতের আঞ্চলিক কূটনীতির সামনে নতুন একটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও চীন স্থল এবং সমুদ্র দুই দিক থেকেই কিন্তু ভারতের ওপর কৌশলগত চাপ তৈরি করার চেষ্টা চালাচ্ছে। স্থল সীমান্তে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের গুরুত্ব যেমন রয়েছে, তেমনই আবার ভারত মহাসাগরে চীনের বিভিন্ন বন্দর এবং ঘাঁটিও ভারতের নিরাপত্তার জন্য কিন্তু একটা উদ্বেগের কারণ। ফলে দুদিক থেকেই চাপ মোকাবেলা করা ভারতের জন্য একটা বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আর ঠিক এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফর কি শুধুই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উদ্দেশ্যেই, নাকি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবেলায় বৃহত্তর এক কৌশলের অংশ? প্রশ্ন হচ্ছে, চীনের এই মুক্তোর মালা বা স্ট্রিং অফ পার্লসের জবাবে ভারতের নিজস্ব প্রতিরোধ কতটা শক্তিশালী? আপনাদের জানিয়ে রাখি, চীনের সামুদ্রিক প্রভাব রুখতে ভারত সাগরমালা প্রকল্প এবং শক্তিশালী সমুদ্র নীতির মাধ্যমে পাল্টা কৌশল গড়ে তুলছে। কি এই সাগরমালা প্রকল্প? দেখুন, এক কথায় যদি বলি তাহলে এই সাগরমালা প্রকল্প হলো ভারতের প্রায় ৭,৫০০ কিলোমিটার দীর্ঘ উপকূল রেখাকে আধুনিকীকরণ এবং বন্দর ভিত্তিক অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা বাড়ানোর একটা মেগা প্রজেক্ট। সাগরমালার মাধ্যমে ভারত শুধু নিজের বন্দরগুলোর আধুনিকীকরণই করছে না, বরং মালাক্কা প্রণালীর প্রবেশদ্বারে গ্রেট নিকোবর ট্রান্সশিপমেন্ট পোর্ট তৈরি করে চীনের লাইফলাইনের ওপরেই একেবারে সরাসরি নজরদারির দেওয়াল তুলে দিচ্ছে। চীন যখন ভারতের প্রতিবেশী দেশগুলোতে ঘাঁটি বানিয়ে ভারতকে চারিদিক থেকে অবরুদ্ধ করার চেষ্টা করছে, তখন ভারত নিজের ৭,৫০০ কিলোমিটার দীর্ঘ উপকূল রেখাকে একেবারে এই সাগরমালার মেগা প্রজেক্টের মাধ্যমে একটি দুর্ভেদ্য সামরিক এবং অর্থনৈতিক দুর্গে পরিণত করছে। সাগরমালার অধীনে ভারতের প্রধান প্রধান বাণিজ্যিক বন্দরগুলো যেমন বিশাখাপত্তনম, চেন্নাই, মুম্বাই, কামারাজারকে অত্যাধুনিক রূপ দেওয়া হচ্ছে। এই বন্দরগুলোর গভীরতা এবং পরিকাঠামো এমনভাবে উন্নত করা হচ্ছে যেন সংকটের সময়ে এগুলোকে ডুয়াল ইউজ করা যায়, অর্থাৎ বাণিজ্যিক কাজের পাশাপাশি নৌবাহিনীর বড় যুদ্ধ জাহাজ এবং পারমাণবিক সাবমেরিন নোঙর এবং পরিচালনার কাজেও দ্রুত ব্যবহার করা যায়। আর পূর্ব উপকূলের বিশাখাপত্তনম বা চেন্নাই বন্দরের আধুনিকীকরণের ফলে বঙ্গোপসাগরে চীনের নজরদারি জাহাজ বা সাবমেরিনের গতিবিধির ওপর সর্বক্ষণ কিন্তু কড়া নজর রাখা ভারতীয় নৌবাহিনীর জন্য অনেক সহজ হয়ে গেছে। সাগরমালা মহাপরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মাস্টার স্ট্রোক অংশটি হলো ওই মালাক্কা প্রণালীর ঠিক প্রবেশদ্বারে অবস্থিত গ্রেট নিকোবর আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট পোর্ট। চীনের প্রায় ৮০% জ্বালানি আমদানি হয় এই মালাক্কা প্রণালীতে। ফলে চীন যদি ভারত মহাসাগরে ভারতের কোনো ক্ষতি করার চেষ্টা করে, তবে ভারত ওই গ্রেট নিকোবর থেকে চীনের সম্পূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য এবং তেল সরবরাহ এক নিমিষে অবরুদ্ধ করে দিতে পারবে। এটি চীনের হাম্বানটোটা বা কিয়াও কফিউ ঘাঁটির প্রভাবকে এক ধাক্কায় কিন্তু নিষ্ক্রিয় করে দেবে। কারণ যুদ্ধ কেবল যুদ্ধ জাহাজ দিয়ে জেতা যায় না, তার জন্য প্রয়োজন শক্তিশালী লজিস্টিক্স ব্যবস্থা। সাগরমালার মাধ্যমে ভারতের উপকূলীয় অঞ্চলগুলোকে দেশের ভেতরের রেল লাইন, এক্সপ্রেসওয়ে এবং জাতীয় জলপথের সঙ্গে সরাসরি যুক্ত করা হচ্ছে। এর ফলে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে ভারতের মূল ভূখণ্ডের যে কোনো প্রান্ত থেকে অত্যন্ত দ্রুত বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম, মিসাইল এবং রসদ প্রধান ওই নৌঘাঁটিগুলোতে কিন্তু পৌঁছে দেওয়া সম্ভব হবে, যা চীনের যে কোনো দূরবর্তী ঘাঁটির চেয়ে ভারতকে কয়েকশো গুণ বেশি কৌশলগতভাবে সুবিধে দেবে। একই সঙ্গে ভারত এই প্রকল্পের মাধ্যমে উপকূল জুড়ে
অত্যাধুনিক যে রাডার এবং নজরদারি ব্যবস্থা গড়ে তুলেছে, যাতে সমুদ্র সীমায় চীনের যে কোনো সামরিক তৎপরতা অত্যন্ত দ্রুত শনাক্ত করা যায়। এর পাশাপাশি ভারত সাগর নীতির মাধ্যমে মরিশাস, সেশেলস, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার মতন দ্বীপ রাষ্ট্রগুলোর সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াচ্ছে, যাতে চীনের প্রভাব মোকাবেলা করে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা যায়। অর্থাৎ চীন যদি ভারতকে সমুদ্রের বাইরে থেকে ওই স্ট্রিং অফ পলস দিয়ে ঘেরার চেষ্টা করে, তবে ভারত সাগরমালার মাধ্যমে নিজের ঘরের ভেতর এমন একটা ইস্পাতের প্রাচীর তৈরি করবে, যা চীনের যে কোনো আগ্রাসী চালকে ভেঙে একেবারে গুঁড়িয়ে দিতে সক্ষম। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে চীনের ওই স্ট্রিং অফ পলসের বিরুদ্ধে ভারতের সবচেয়ে আগ্রাসী এবং সরাসরি পাল্টা জবাব হলো নেকলেস অফ ডায়মন্ডস। চীন যদি মুক্তোর মালা তৈরি করে, তবে তার মোকাবেলায় ভারতের রয়েছে হীরের হার। চীন যখন ভারতকে সমুদ্রপথে অবরুদ্ধ করার ছক কষছে, তখন ভারত এই আন্তর্জাতিক সামরিক এবং কূটনৈতিক কৌশলের মাধ্যমে চীনের সবচেয়ে বড় দুর্বলতাগুলোকে লক্ষ্য করে চারিদিক থেকে ওই বেজিংকেই পাল্টা ঘিরে ফেলার ব্যবস্থা করেছে। এখানে আপনাদেরকে একটু জানাই যে ভারত মহাসাগরের অত্যন্ত কৌশলগত অবস্থানে থাকা মরিশাসের আগালিগা দ্বীপে ভারত একটি বিশাল সামরিক এয়ারফিল্ড এবং নৌঘাঁটি তৈরি করেছে। সেখান থেকে ভারতীয় নৌবাহিনীর P-8I পোসেইডন সাবমেরিন শিকারী বিমানগুলো পুরো দক্ষিণ ভারত মহাসাগরে চীনের যে কোনো যুদ্ধজাহাজ বা সাবমেরিনের গতিবিধি সম্পূর্ণ স্তব্ধ করে দিতে পারে। পাকিস্তানের গোয়াদার বন্দরে বসে চীন যদি ভারতের পশ্চিম উপকূলে এবং আরব সাগরে চাপ তৈরি করার চেষ্টা করে, তবে ভারত সেই হীরের টুকরোটি বসিয়েছে ওমান এবং ইরানে। কারণ ওমানের দুকম বন্দরে ভারতের সামরিক লজিস্টিক্স এবং যুদ্ধজাহাজ রক্ষণাবেক্ষণের বিষয়ে অধিকার রয়েছে। এটি পারস্য উপসাগরের প্রবেশদ্বারে চীনের গোয়াদার ঘাঁটিকে সরাসরি লক্ষ্যবস্তু করতে পারে। অন্যদিকে আবার ইরানের চাবাহার বন্দরের নিয়ন্ত্রণ ভারতের হাতে থাকায় চীন এবং পাকিস্তানের যৌথ অর্থনৈতিক করিডোরকে ভূকৌশলগতভাবেই ভারত এক নিমিষে চ্যালেঞ্জ করতে পারে। আর আগেই আপনাদেরকে যে বললাম, ওই চীনের জ্বালানি এবং বাণিজ্যের বড় একটা অংশ ওই মালাক্কা প্রণালীর ওপর নির্ভরশীল, যা বেজিংয়ের একটি অত্যন্ত দুর্বল স্থান। আর এই পথের কাছাকাছি ভারতের দুটি হীরের টুকরো হলো ইন্দোনেশিয়ার সাবাং বন্দর এবং সিঙ্গাপুরের চাঙ্গি নৌঘাঁটি, যার মাধ্যমে ভারত নিজের সামুদ্রিক কৌশলগত অবস্থান শক্তিশালী করেছে। পাশাপাশি ভিয়েতনামকে সামরিক সহায়তা এবং জাপানের সঙ্গে যৌথ নৌ মহড়ার মাধ্যমে ভারত আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বাড়াচ্ছে, যা চীনের সামুদ্রিক কৌশলের উপর চাপ সৃষ্টি করছে। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই নেকলেস অফ ডায়মন্ডস কেবল ভৌগোলিক ঘাঁটি নয়, এটি একটি শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্কও বটে। ফ্রান্স, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের লজিস্টিক এক্সচেঞ্জ চুক্তি রয়েছে। ফলে বিশ্বের যে কোনো প্রান্তে চীনের যে কোনো সাবমেরিন বা যুদ্ধজাহাজ নড়াচড়া করলেই ভারত তার রিয়েল টাইম স্যাটেলাইট ও রাডার ডেটা পেয়ে যায়। এক কথায় এটি অত্যন্ত কার্যকর এবং সফল একটি কৌশল। আর এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3 দিনের ওই অস্ট্রেলিয়া সফর মোটেও কোনো ওই সাধারণ দ্বিপাক্ষিক বৈঠক ছিল না। এটি আসলে ওই ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আগ্রাসন এবং প্রভাব মোকাবেলায় একটা বড় অত্যন্ত সুদূর প্রসারী কৌশলগত চাল। এই সফরে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় ঐতিহাসিক চুক্তিটি হলো যৌথ প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতা ঘোষণা 2026। এই চুক্তির ফলে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সরাসরি গোপন তথ্য আদান প্রদান এবং যৌথ যুদ্ধ পরিচালনার সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে বলেই আশা করা যাচ্ছে। পাশাপাশি ভারত ও অস্ট্রেলিয়া একে অপরের সামরিক ঘাঁটি থেকে বিমান মোতায়েন এবং লজিস্টিক সুবিধে বৃদ্ধি করার সিদ্ধান্তও নিয়েছে। এটি মূলত ভারত মহাসাগরের পূর্ব প্রবেশদ্বারে চীনের সাবমেরিন এবং যুদ্ধজাহাজের অবাধ যাতায়াত পুরোপুরি অবরুদ্ধ করার একটা যৌথ প্রস্তুতি। এছাড়াও ভারত ও অস্ট্রেলিয়ার মেরিটাইম সিকিউরিটি কোলাবোরেশন রোড ম্যাপের মাধ্যমে সামুদ্রিক নজরদারি এবং নিরাপত্তা সহযোগিতা বাড়াচ্ছে। অস্ট্রেলিয়ার কোকোস দ্বীপপুঞ্জে ভারতের স্পেস ট্রেকিং ব্যবস্থাও চীনা জাহাজের উপর নজরদারিতে সাহায্য করবে।
চীনকে কাউন্টার করতে এই সফরে আরেকটি বড় মাস্টার স্ট্রোক ছিল ইউরেনিয়াম এবং খনিজ সম্পদ সম্পর্কিত চুক্তি। দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে অস্ট্রেলিয়া ভারতকে কিন্তু দীর্ঘমেয়াদে ইউরেনিয়াম সরবরাহের ব্যবস্থায় চূড়ান্ত করেছে। এর পাশাপাশি তৈরি করা হয়েছে একটি বিশেষ ডিফেন্স ইনোভেশন করিডোর, যার মূল লক্ষ্য হলো উন্নত সামরিক প্রযুক্তির ক্ষেত্রে চীনের ওপর বৈশ্বিক বাণিজ্যের একচেটিয়া নির্ভরতা ভেঙে দেওয়া। আর এমনিতেই কোয়াড জোটকে চীন সবসময় এশিয়ান ন্যাটো হিসেবেই দেখে। ভারত ও অস্ট্রেলিয়া এই জোটের মাধ্যমে ইন্দো প্যাসিফিক অঞ্চলে বেজিংয়ের প্রভাব মোকাবেলায় নিজেদের যৌথ শক্তির একটা স্পষ্ট বার্তা দিয়েছে। মেলবোর্নে দুই দেশের শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রীরা সরাসরি চীনের নাম উল্লেখ না করলেও আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা বজায় রাখার বিষয়ে কোনো আপোষ না করার কিন্তু একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন বলেছেন, ইন্দো প্যাসিফিক শুধু দুটো মহাসাগরের মিলনস্থল নয়, এটি সমমনোভাবাপন্ন গণতান্ত্রিক দেশগুলোর অভিন্ন আকাঙ্ক্ষার প্রতীক। অন্যদিকে আবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, ভারত ও অস্ট্রেলিয়ার শক্তিশালী প্রতিরক্ষা অংশীদারিত্ব ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বজায় রাখতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই নেতার এই বক্তব্য থেকেই স্পষ্ট যে চীনের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবেলায় ভারত এবং অস্ট্রেলিয়ার এই কৌশলগত জোট ওই ইন্দো প্যাসিফিককে শক্তির এক নতুন ভারসাম্য তৈরি করছে। এখন দেখার বিষয় যে ভারতের এই হীরের হার আর সাগরমালার বেড়াজাল ভাঙতে বেজিং আগামী দিনে কি পাল্টা চাল চায়। আজ এই পর্যন্তই। নমস্কার।